হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পরমাণু অধ্যায় থেকে এমসিকিউ #2। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরের 14টা প্রশ্ন নিয়ে, অর্থাৎ 15 থেকে 28 নম্বর প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। আমি #1-এ এমসিকিউর #1-এ কোন কোন সূত্র কোথায় কি অ্যাপ্লাই হয়েছে সেই জিনিসটা কিন্তু আমি বলে দিয়েছি। এই ভিডিওতে আর জিনিসটা বলছি না, যেখানে যেটা কার্যকরী হবে, যেখানে যেটা অ্যাপ্লাই হবে সেই জিনিসটা কিন্তু আমি সেই মুহূর্তে বলে দেবো। এখানে আর নতুন করে কিছু বলছি না। যদি প্রয়োজন থাকে তাহলে #1-এর প্রথম পার্টটা একটু দেখে নিতে পারো, প্রথম অংশটা একটু, যতক্ষণ অবধি আমি শুরু করাইনি তার আগে। ঠিক আছে, চলো 15 নম্বরের যে প্রশ্নটা দিয়েছে সেটা দিয়েছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। আচ্ছা, ভূমিস্তরে যাওয়ার জন্য এই পরমাণু থেকে কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা হতে পারে, বের হতে পারে? তো এটা n-তম কক্ষপথ থেকে যে বর্ণালী নির্গত হতে পারে, ধরো এই যে ফার্স্ট অরবিটে কি আসে না, n থেকে n আসে, n-1 এই করতে 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 সবাই আসে। বোঝাতে পারলাম? তাহলে এই n-তম কক্ষপথ থেকে যদি ভূমিস্তরে যায় মানে ফার্স্ট অরবিটে, তাহলে সেটা হয়ে যায় কিন্তু nc2। এইভাবে কিন্তু আমরা সেটাকে বেছে নিই, অর্থাৎ n সংখ্যক থেকে দুটো, অর্থাৎ সেকেন্ড অরবিট, ফার্স্ট অরবিট তো না, সেকেন্ড অরবিটে, অর্থাৎ ভূমিস্তর মানে হচ্ছে ফার্স্ট অরবিটটাতে নিউক্লিয়াস থাকছে, সেকেন্ড অরবিটটাতে চলে যাওয়ার বা বেছে নেওয়ার যে উপায়টা হলো সেটা হচ্ছে nc2। n সংখ্যক জিনিস থেকে c মানে হচ্ছে কম্বিনেশন, তাহলে কতগুলো কম্বিনেশন তৈরি করতে পারবে। ঠিক আছে, nc2 মানে হচ্ছে কিন্তু তোমাদের 1/2 n ইন্টু n-1, এটা 2 টাইম। যারা পারমুটেশন কম্বিনেশন করেছো তারা জানবে। ঠিক আছে, আর এটা অপশান নাম্বার ডি এর সাথে কিন্তু ম্যাচ করে গেল। ঠিক আছে, 16 নম্বরে কি বলেছে? 16 নম্বরে বলেছে যদি একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে তৃতীয় কক্ষপথে তুলে দেওয়া হয় তাহলে বিভিন্ন শক্তি সম্পন্ন কত রকমের ফোটন বেরিয়ে আসতে পারে। আচ্ছা, বিভিন্ন শক্তি সম্পন্ন কত রকমের, মানে কত রকমের বলতে কটা ফোটন বেরিয়ে আসতে পারে। যদি কি হয়, হাইড্রোজেনের যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে, হাইড্রোজেনের তো একটি ইলেকট্রন, তাকে যদি তৃতীয় কক্ষে তুলে দেওয়া হয়, আচ্ছা তৃতীয় কক্ষে যদি তুলে দেওয়া হয়, তাহলে একটা জিনিস এখান থেকে লক্ষ্য করো যে তৃতীয় কক্ষে যে আছে তার এনার্জিটা কি হয়, E3 এনার্জিটা হয়ে যায় -me⁴z², হাইড্রোজেন যেহেতু তাই জেডটা তো অগ্নি থাকবে, ডিভাইডেড বাই 8ε0 তার স্কোয়ার, n তার স্কোয়ার, n স্কোয়ার মানে হচ্ছে 3 নম্বর মানে হচ্ছে 9 ইন্টু h তার স্কোয়ার। এটা হচ্ছে বিষয়। আশা করি বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। এবার 3 নম্বর কক্ষপথে তুলে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কত রকমের ফোটন বেরিয়ে আসতে পারে। বেশ, তাহলে ওর এনার্জিটা কি হলো, কমলো। এনার্জিটা বোঝাতে পারলাম কমলো। কেন কমলো? যত উপর দিকে যাচ্ছে তত কিন্তু কমলো, কারণ এন এর মানটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এন এর মানটা যদি এই ক্ষেত্রে বৃদ্ধি পায়, E1 কি হয় না -me⁴z² হোল ডিভাইডেড বাই 8ε0h²। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এটা মানে হচ্ছে 1/9 টাইমস অফ E1। তাহলে তোমরা নিজেরাই আমাকে বলো যে এনার্জিটা কোথায় বেশি হচ্ছে। এনার্জিটা অবভিয়াসলি প্রথম গ্রাউন্ড স্টেটে বেশি হচ্ছে, যত উপর দিকে যাবে তত কিন্তু ওর এনার্জি কী হবে, কম কিন্তু হবে। বোঝাতে পারলাম? আশা করি কোনো প্রবলেম নেই। মাইনাসের, তবে হ্যাঁ একটা কথা ঠিক যে মাইনাসের যে যত কম হয়, ঠিক আছে, আমি বলতে পারি যে -9 ইজ ইকুয়ালস টু -1 যেটা, ঠিক আছে, তার কিন্তু 9 টাইমস। ঠিক আছে, একজনের ভ্যালু -9, একজনের ভ্যালু -9, তাহলে -9 সাথে 9 গুণ করলে এটা হচ্ছে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে এটাই কিন্তু মজার বিষয় যে মাইনাসেরটা যত কম হবে তার ভ্যালু তত বেশি। এখানে আমি যতই এটা বলি তাও কিন্তু E3টা কিন্তু বেশি, E1টা কিন্তু কম, কারণ কমটাই বেশি যেহেতু নেগেটিভ চিহ্ন। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এর কিন্তু এনার্জি কী হবে, শোষণ করবে, শক্তি শোষণ করবে। এবার যদি 3 থেকে 1-এ নেমে আসে তাহলে কি হচ্ছে বিষয়টা, যে ওই থার্ড কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যদি ও নেমে আসে তাহলে কিন্তু তিনটে ফোটন কণা বা ফোটন কণার যে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ বা বিকিরণ বলা যেতে পারে, বিকিরণ, এটা কিন্তু নিঃসৃত করবে। কেন নিঃসৃত করবে সেটা রিজনটা হচ্ছে কারণ 3 থেকে 1-এ নেমে এসছে। কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার 3 থেকে যদি 1-এ চলে আসে
3 থেকে যদি 1-এ চলে আসে কোনো কারণবশত, তাহলে প্রত্যেকটা যে এনার্জি থাকবে ফোটনের সেগুলো কিন্তু n স্কোয়ারের সাথে তো সমানুপাতি। তো 3টে যদি বিকিরণ বেরিয়ে আসে তবেই কিন্তু সেটা 3-এর স্কোয়ার 9 হিসাবে কিন্তু কমবে, কারণ এটাকে কমতে হবে না, এটা বেশি হয়ে যাচ্ছে। কি বললাম, এটা যতই E1-এর 1/9 টাইমস হোক, তাও E3টা বেশি, E1টা কম, কারণ E3টা বা E1টা বা এনার্জিটা নেগেটিভ কোয়ান্টিটি, নেগেটিভের মান যত কম হয় তত তার ভ্যালু বেশি হয়। ঠিক, -9 কিন্তু অবশ্যই ছোট, যতই -1-এর সাথে 9 গুণ করা হোক, -1-এর মানটাই কিন্তু বড় যখন আমি বড় ছোটোর দিক দিয়ে দেখব। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে আমার দরকার E1, E3 আছে, তাহলে ওই টাইমসটা কিন্তু ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, 3টে তরঙ্গ ওইখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। অপশান নাম্বার হচ্ছে সি। বোঝাতে পারলাম? জিনিসটা ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হলে আরেকবার জিনিসটা ভিডিওটা ভালো করে শোনো এবং তাও অসুবিধা থাকলে কমেন্ট করবে। 17 নম্বরে বলেছে যে একটি পরমাণুর ইলেকট্রনের মোট শক্তি এত, ইলেকট্রনটির স্থিতিশক্তি কত? হ্যাঁ, এটা আমি প্রথম দিন বলেছিলাম যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা কিন্তু হয় যে টোটাল যে এনার্জি, সেই টোটাল এনার্জির ডবল টাইমস। তাহলে টোটাল এনার্জি যদি -3.4 হয়, তাহলে এটা হবে -2 × 3.4 ইলেকট্রন ভোল্ট, মানে -4 2 8 3 2 6 6.8 ইলেকট্রন ভোল্ট, -6.8 ইলেকট্রন ভোল্ট। অপশান নাম্বার সি, কোনো দিনই প্লাস হবে না। পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়, কাইনেটিক এনার্জি পজিটিভ হয়। 18 নম্বর, একটি পরমাণুর চতুর্থ আর দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের ব্যাসার্ধের অনুপাত কত? তো এই যে ব্যাসার্ধ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ, যেহেতু হাইড্রোজেনেরই জানতে চেয়েছে, সেই ব্যাসার্ধটা তোমার কি হয়? ব্যাসার্ধটা হচ্ছে কিন্তু তোমার n স্কোয়ারের সাথে সমানুপাতি। তাহলে আর কত বলেছে? চতুর্থ আর দ্বিতীয়, তাহলে চতুর্থ ডিভাইডেড বাই দ্বিতীয়, তাহলে 4/2 তার স্কোয়ার, তার মানে কত হচ্ছে? 4 হয়ে গেল। তাহলে 4:1, অপশান নাম্বার বি। ঠিক। 19 নম্বরে বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় বোর কক্ষে একক সময়ে, আচ্ছা মানে সেম টাইমে, ইলেকট্রনের আবর্তন সংখ্যা, আচ্ছা মানে একটা নির্দিষ্ট সময় ধরে নিচ্ছি সেটা 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কটা পূর্ণ আবর্তন হচ্ছে, অর্থাৎ n জানতে চেয়েছে। nটার রাশিমালা আমাদের মানে থাকা দরকার, জানা দরকার। তো nটা পেতে গেলে, মানে কম্পাঙ্ক পেতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টি এর রাশিমালাটা জানা দরকার। টি এর রাশিমালাটা আমি লিখে দিচ্ছি। টি এর রাশিমালা কোথা থেকে পাবে? 2πr ডিভাইডেড বাই ভি, 2πr/v। আর এর রাশিমালা আশা করি জানো, এটা থেকে বার করবে। ভি এর রাশিমালা জানতে হবে, বইয়ে দেখে নিতে পারো। আর ভি আর ই, অর্থাৎ রেডিয়াস, ভেলোসিটি আর এনার্জি, এই তিনটে কিন্তু মুখস্থ রাখা দরকার, আবশ্যক। এটা আর এন আর ভিএন এর মান বসিয়ে আমি যেটা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে তোমার 4ε0² n³ h³ হোল ডিভাইডেড বাই তোমার mz²e⁴। তাহলে এখান থেকে যদি টি ভেরিসাস n³ হয়, তাহলে অবভিয়াসলি এই যে নিউ কম্পাঙ্কটা নিউ দিয়ে চিহ্নিত করছি, কারণ n অলরেডি আমি নিয়ে নিয়েছি। এটা কি হবে? 1/n³ হয়ে যাবে। এখন বলেছে যে হাইড্রোজেনের প্রথম আর দ্বিতীয় কক্ষপথ, তাহলে দ্বিতীয় আর প্রথম হয়ে যাবে, তার হয়ে যাবে কিউব, তাহলে 8:1, মানে 8:1। প্রথম উত্তরটা 8:1। এইভাবে অঙ্কগুলো করতে হবে। 20 নম্বর, হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের একটি ইলেকট্রনের শক্তিগত বার করে নিতে পারো বা মুখস্থ রাখতে পারো। এক্ষেত্রে মুখস্থ রাখাটাই সবচেয়ে মানে যুক্তিযুক্ত, কারণ তুমি ওই মুহূর্তে বার করার সুযোগ পাবে না, যেহেতু এমসিকিউ যদি এমনি প্রশ্ন পড়ে যায়। -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর কি বলছে? বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু ও হিলিয়াম পরমাণুর প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত। দেখো দুটোই কিন্তু প্রথম কক্ষ, মানে এনটা দুটোর ক্ষেত্রেই এক। জেডের কিন্তু এখানে খেলা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি ই এন এর রাশিমালাটা একটু লিখছি। দেখো ই এনটা হবে -me⁴ z² ডিভাইডেড বাই 8ε0² n²h²। ইট মিনস দ্যাট ই এন সেটা ভেরিসাস উইথ z²। তাহলে কি দাঁড়াচ্ছে? হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 ডিভাইডেড বাই হিলিয়ামের জন্য হচ্ছে 2, সেটা স্কোয়ার হয়ে যাবে, মানে 1:4। এটা হবে উত্তর, 1:4, অপশান নাম্বার সি। বোঝাতে পারলাম? নেক্সট, কোনো অস্থিতিস্থাপক সংঘর্ষে একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুকে ভূমিস্তর থেকে এম স্তর মানে হচ্ছে KLM, ঠিক আছে, কে শেল, এল শেল, এম শেল, অর্থাৎ 3, এন এর মানটা হচ্ছে 3, এম স্তরে উন্নীত করে। এবং ঠিক তখনই অন্য একটি ইলেকট্রন এম স্তরে উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সংঘর্ষ করে তাকে আয়নিত করে।
দ্বিতীয় ইলেকট্রনটি এম স্তরে উত্তেজিত পরমাণুকে ন্যূনতম শক্তি কত সরবরাহ, দ্বিতীয় ইলেকট্রনটি এম স্তরে উত্তেজিত পরমাণুকে ন্যূনতম কত শক্তি সরবরাহ করে। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে যে একটা ইলেকট্রন সে ভূমি স্তরে থাকা একটা হাইড্রোজেনের ইলেকট্রনকে ধাক্কা মেরে এম স্তরে নিয়ে যায়। তাহলে এম স্তরে নিয়ে গেলে তার একটা এনার্জির ইনক্রিজ ঘটবে। 22 নম্বর। এবার এনার্জির ইনক্রিজ ঘটার ফলে আরেকবার দ্বিতীয় ইলেকট্রনটি ওকে কিন্তু ধাক্কা করে, মানে সংঘর্ষ দেয়, এবং সে কী হয়, আয়নে কনভার্ট হয়ে যায়। ইলেকট্রন যদি ধাক্কা মারে তাহলে ও নেগেটিভ আয়নে হয়ে যায়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো হিন্টস দিয়েই দিয়েছে, EN ইজিক্যাল টু -13.6 হলো ডিভাইডেড বাই n², এটা ঠিক। এবার বলছে যে যদি এম স্তরের এনার্জি আমরাই নির্ণয় করতে চাই, এম স্তর মানে হচ্ছে থার্ড, মানে -13.6 ডিভাইডেড বাই 3² এই যে ভ্যালুটা আসছে সেটা আসছে -1.51 ইলেকট্রন ভোল্ট। প্রত্যেকটা জিনিসই ইলেকট্রন ভোল্টে থাকবে, ঠিক আছে। তাহলে ন্যূনতম শক্তি তোমাকে কত দিতে হবে? প্রথমে এনার্জি কত ছিল? প্রথমে এনার্জি ছিল 0, ঠিক, স্টেবল কন্ডিশনে ছিল। এবার এম সেলে ওর এনার্জি যেটা সেটা হচ্ছে এটা। তাহলে এত পরিমাণ এনার্জি যদি ওকে দিয়ে দিই, ওর এনার্জি 0 হয়ে যাবে। ও আয়নে কনভার্ট কেন হয়, কথাটা বোঝার চেষ্টা করো। আয়নে কেন পরিণত হয়? স্টেবিলিটি পাওয়ার জন্য। তাহলে ও তো এখানে এনার্জি পেয়ে পরে আনস্টেবল হয়ে আছে, এনার্জি ওর দরকার নেই, এনার্জি রিডিউস করতে চায় স্টেবিলিটি পাওয়ার জন্য। তাহলে ওর এনার্জি এত হয়ে আছে এম সেলে যাওয়ার পর, অর্থাৎ এম তম কক্ষপথে যাওয়ার পর। ওকে যদি এতটা এনার্জি আবার দিয়ে দিই 1.51, ওর এনার্জি আছে -1.51, ওর এনার্জি হয়ে যাবে 0। তাহলে ও হয়ে গেল স্টেবল। আয়ন মানে তো স্টেবল একটা কন্ডিশন, অর্থাৎ 1.51 ইলেকট্রন ভোল্ট, পজিটিভ 1.51 ইলেকট্রন ভোল্ট ওকে দিতে হবে। ভালো একটা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011-তে পড়েছিল এই প্রশ্নটা, ঠিক। 23তে বলেছে Li++ আয়নের ইলেকট্রনকে প্রথম বোরকক্ষে থেকে তৃতীয় বোরকক্ষে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। তাহলে দুটো বোরকক্ষের পার্থক্য নিয়ে নিলেই কাজ শেষ। যেমন এখানে নিয়েছে EN ইজিক্যাল টু -13.6 Z²/n², দেখতে পাচ্ছ এখানে Z²/n², এই সূত্রটাই কাজে লাগিয়েছে। লিথিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে 3, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যদি এটা 3 হয়, হিন্টস দিয়ে দিয়েছে না, পুরোপুরি করেনি। আচ্ছা, প্রথম বোরকক্ষ থেকে তৃতীয় বোরকক্ষ, তাহলে প্রথম কক্ষে ওর মানটা কত? E1 এর মান ফর লিথিয়াম -13.6, লিথিয়ামের জন্য 3² 9, আর প্রথম যেহেতু তাহলে 1, তাহলে -13.6 গুণিত 9, এত ইলেকট্রন ভোল্ট ওর প্রথম কক্ষে। তৃতীয় কক্ষে হচ্ছে -13.6 গুণিত 9 ডিভাইডেড বাই 3, যেহেতু 3² 9, 9 কেটে গেল, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটার মানটা একটু নির্ণয় করব। এটার মানটা হচ্ছে 13.6 গুণিত 9, এটা হচ্ছে 122.4। এবার আগেও বলেছি প্রথম কক্ষে বেশি এনার্জি থাকে না, দ্বিতীয় কক্ষে মানে নেগেটিভের মানটা যত বেশি হবে তত কিন্তু ব্যাপারটা বেশি হয়। বোঝাতে পারলাম? এখানে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে তোমার বি, হ্যাঁ বিয়োগটা করেছে, তাহলে ঠিক আছে। তাহলে কি হবে? E3 এর এনার্জি মাইনাস E1 এর এনার্জি, E3-তে এনার্জি হচ্ছে -13.6, মাইনাসের মাইনাস মানে প্লাস 122.4 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে 6 আছে 14 বলবে 8 দিতে, 3 এখন 4, 4 আছে 12 বলবে 8 দিতে, 2 আছে 2 বলবে 0, 108.8 ইলেকট্রন ভোল্ট। বোঝাতে পারলাম? হিন্টস দিয়ে দিয়েছিল শুধু। 24-এ বলেছে যে হাইড্রোজেন পরমাণু লিমেনটা তো ফার্স্ট শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য একটি হাইড্রোজেন সদৃশ্য আয়নের বামার শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান। হাইড্রোজেন সদৃশ্য আয়নটির পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেন সদৃশ্য মানে হচ্ছে ও আয়নে কনভার্ট হয়ে আছে। হাইড্রোজেনের যেমন একটা ইলেকট্রন আছে, ওই ভদ্রলোকেরও কিন্তু একটা ইলেকট্রন আছে শেষ কক্ষে, হতে পারে তার প্রোটন বেশি আছে, যেমন Li++, প্রোটনের সংখ্যা 3 কিন্তু ইলেকট্রনের সংখ্যা তো সেই একই আছে, ঠিক। তো তাহলে Li++কে হাইড্রোজেন সদৃশ্য বলা হবে যদি তাদের ইলেকট্রনটা সেম থাকে। তো Li++-এর সাথে হাইড্রোজেনের তো সেম। এখানে লিমেন শ্রেণীর ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এখানে দেখো সূত্রটাও ইউজ করে দিয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। আর 1 - 1² - 1/2², এটা হচ্ছে বিষয়, কারণ লিমেন মানে হচ্ছে 2 থেকে 1 আসবে, ঠিক আছে। তাহলে প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য মানে সর্বনিম্নটা জানতে চেয়েছে, সর্বোচ্চ হলে ল্যামডা হতো, এই ইনফিনিটি হতো, ইনফিনিটি মানে 0টা 1 হতো না সেই ক্ষেত্রে, হ্যাঁ এটা মানে সর্বনিম্ন। প্রথম রেখা মানে হচ্ছে
এটা বুঝবে একটু। প্রথম রেখা মানে হচ্ছে কি সর্বনিম্ন। এখান থেকে ল্যামডার মান আমরা পাচ্ছি 1 - 1/4 মানে 3/4, তাহলে 3r/4, এটা 4/3r, ল্যামডাটা হচ্ছে 4/3r। এবার হাইড্রোজেন সদৃশ্য বামা শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য কত? দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয় মানে আবার ওর আবার কি বামার, তাহলে বামার হলে 1/λ = r ইন্টু বামারের ক্ষেত্রে 1/2² মানে 4 মাইনাস 1 দ্বিতীয় শ্রেণী মানে 3 না হয়ে 4, তা 4² 16, এটা হচ্ছে বিষয়। তাহলে 16 - 4 মানে হচ্ছে 12, তাহলে 12 / 4 গুণিত 16, 4 × 3 = 12, তাহলে ল্যামডা এখান থেকে হচ্ছে আমাদের কত? 16/3r। ও একটা জেড আছে, z² সাথে সমানুপাতিক, z² আছে একটা, এটা হচ্ছে বিষয়। তাহলে এই ল্যামডা আর এই ল্যামডা নাকি সেম, তাহলে এটা z² কেন হবে? নিচে চলে যাবে z²টা নিচে চলে যাবে। তো এইটা আর এইটা নাকি সেম, মানে 4/3r = 16/3r z²। তাহলে 4 4 16, 3r কেটে গেল, মানে হচ্ছে z² সমান হচ্ছে 4, z সমান হচ্ছে 2, মানে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, মানে হিলিয়াম। ভালো প্রশ্ন একটা, অপশান নাম্বার ডি। এই প্রশ্ন এসেছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, অর্থাৎ নিটের আগে যেটা হতো 2011, প্রিলিমসে এসেছিল। ঠিক আছে, এরপর দেখো 25 নম্বরেরটাও কিন্তু করে দেওয়া আছে, চাইলে দেখতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। বলেছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি উত্তেজিত শক্তি স্তর n থেকে ভূমি স্তরে সংক্রমণ ঘটায়। এর ফলে নিঃসৃত আলো এত ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক বিশিষ্ট একটি আলোক সুবেদী ধাতুকে উদ্ভাসিত করে। ফোটো ইলেকট্রনের নিবৃত্তি বিভব 10 ভোল্ট হলে n এর মান কত? তাহলে আইনস্টাইনের ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে EV0 সমান হবে তোমার কত না, h নিউ মাইনাস w ডট, মানে 0 w নট। এটা কোথা থেকে পেলাম দরকার নেই জানবার। যে পরিমাণ আলোক সুবেদীকে এনার্জি দেওয়া হয় সে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে ওর কার্য অপেক্ষকে খরচা হবে, একটা ওর শক্তি বৃদ্ধি করবে। সেখান থেকে এসেছে যে EV0 সমান হচ্ছে h নিউ মাইনাস w0। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই। এখান থেকে আবার h নিউতেই কনভার্ট করেছে। h নিউ যদি করি তাহলে সেটা কত হচ্ছে, এটাই থাক না, এটা দিয়েছে 2.75 ইলেকট্রন ভোল্ট প্লাস 10 ভোল্ট, মানে 10 ইলেকট্রন ভোল্ট, যত ভোল্ট তত ইলেকট্রন ভোল্ট, আগেও বলেছিলাম। তাহলে এত এনার্জি কিন্তু ও পাচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই। এবার n স্তর থেকে যদি গল্পটা হয়, এই h নিউ মানেই কিন্তু হচ্ছে তোমার কত, En মাইনাস E1, এটাও ঠিক। এবার En মাইনাস E1 মানে হচ্ছে -13.6 ডিভাইডেড বাই n² প্রথমটা, পরেরটা হচ্ছে প্লাস 13.6 সমান হচ্ছে তোমার 12.75। এখান থেকে তুমি অনায়াসে পেয়ে যাবে -13.6 বাই n² সমান হচ্ছে কত না 13.6, মাইনাসটাকে কমন নিলে 13.6 মাইনাস 12.75 মাইনাস 13.6 ডিভাইডেড বাই n² সমান হচ্ছে কত, মাইনাস 6 আছে না 5 আছে 10 বলবে 5 দিতে, 7 × 8, 8 আছে 16 বলবে 8 দিতে, দেখুন 3 মানে হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে এরকম মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এইখানে যেটা আসছে সেটা হচ্ছে n² সমান, দেখো করে দিয়েছে এখানে 16, n সমান হচ্ছে 4। অপশান এটাও অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এগুলো যোগ করে করে বইটাকে বড় করে দিয়েছে। মেন্স এসেছিলো এটা 2011-তে, আর অ্যান্সারটা ম্যাচ করে গেল তোমার n সমান 4, মানে সি নাম্বার। ঠিক, চলো 25 হয়ে গেল। 26 নাম্বারেরটা হিন্টস দিয়ে দিয়েছে ওই একই টাইপের, এটা করে দিচ্ছি না, দেখে নেবে একটু, কোনো সমস্যা নেই। এটা হিন্টস না, শুধু সলিউশনই করে দিয়েছে, এটা হচ্ছে বিষয়। করে দিয়েছে, একটু দেখে নেবে কি বলেছে। বোরের পরমাণু মডেল অনুযায়ী নিচের হাইড্রোজেন পরমাণু থেকে নিঃসৃত একটি ফোটনের সম্ভাব্য শক্তি হতে পারে না। ও আচ্ছা, এটা তোমাকে করে ট্রাই করে দেখতে হবে। 26 নাম্বারের যে এনার্জিটা, এই এনার্জিটা কি n² দ্বারা বিভাজ্য হচ্ছে, কোনটা হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা দেখতে হবে। মূল যে এনার্জিটা থাকে সেটা 13.6 হয়, সেই 13.6 ডিভাইডেড বাই n², এটা কি তুমি ওই ভ্যালুটা পাচ্ছ যেগুলো অপশানে দেওয়া আছে? তাহলে ওইটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, 13.6কে ওই অপশানে থাকা ভ্যালুগুলো দিয়ে ভাগ করো। যদি তোমার পূর্ণ সংখ্যায় আসে
ইটস ওকে, নো প্রবলেম। যদি পূর্ণ সংখ্যায় না আসে, মানে পূর্ণ বর্গ সংখ্যায় না আসে বলা ভালো, তাহলে হলো না, গল্প শেষ। প্রথমটা যেটা দিয়েছে, প্রথমটা হচ্ছে 0.65, ঠিক আছে। তাহলে একটু দেখি তো প্রথমটা করে পর। হ্যাঁ, হিন্টসই দিয়েছে, এখানে সঠিক উত্তর করে দেয়নি। তাহলে 13.6 ডিভাইডেড বাই তোমার 0.65, এটা আসছে কত না 20 কিছু একটা, 13.6 3 এটা এরকম কেন করেছে বুঝতে পারছেন। পরমাণু জেনে হাইড্রোজেন পরমাণু নিশ্চিত একটু ফোটনের সম্ভাব্য শক্তি হতে পারে না। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে ই ইনফিনিটি মাইনাস E1 সমান 0 মাইনাস এটা সমান এটা E3 মাইনাস E2 মানে হচ্ছে 1.9, না 13.6 হতে পারে, 1.9 হতে পারে। ও ও হো, আচ্ছা, ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। এটা করে পরে তুমি যেটা করবে সেটা এইটা না, এটা করবে না, এটা তো ই সমান হচ্ছে মাইনাস EN সমান হচ্ছে মাইনাস 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। এবারে তুমি E1 জানো মাইনাস 13.6, E2 জানো বার করবে, E1 E2-র পার্থক্য বার করবে, E3 জানবে, E2 E3-র পার্থক্য বার করবে, E4 বার করবে, E3 E4-এর পার্থক্য বার করবে। এরকম বার করে পরে যেটা তোমার ম্যাচ করবে না, যেমন এখানে ম্যাচ করছে না কোনটা, 11.1 ইলেকট্রন ভোল্ট, এটা হবে না। 13.6 থেকে কোনো কিছু বিয়োগ দিলে, মানে কোনো কিছুই না, মানে একটা সার্টেন ভ্যালু বিয়োগ দিলে কোনো মতে কিন্তু 11.1 পাবে না, কারণ 11.1 13.6-এর খুব কাছাকাছি। অপশান নাম্বার সিটাই কারেক্ট হবে। তারপর বাকিটা তো বলেই দিলাম, করে দেখতে পারো। এটা 2011-র মেন্স এসেছিল। AI PMT MPT লিখে ফেলছি নাকি আমি, PMT না, ঠিকই আছে, PMT 2011 মেন্স এসেছিল। 27 নাম্বার বলেছে একটি নির্দিষ্ট এক্স রশ্মির বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক নিউ হলে লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যা জেডের সংখ্যা পরিবর্তিত হয়। এক্ষেত্রে জেড কোনটির সমানুপাতি, জেড যেটা সেটা রুট নিউর সাথে সমানুপাতি। এটা একটা মোজলের সূত্র, এটা জানার কথা, জেড ভেরিসাস রুট নিউ, অপশান নাম্বার ডি। 28 নাম্বার কি বলেছে, 28 নাম্বার বলেছে যে কে বিটা আর কে আলফা রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হলো আলফা আর বিটার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। ওহো, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আলফা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাও একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে তাদের কম্পাঙ্ক দরকার, তাই তো, বা বলা ভালো আলফা আর বিটা আলফা, মানে কে বিটা আর কে আলফা রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। ও না, এটা এক্স রশ্মির থেকে, তো আমি অন্য ভাবছিলাম। এটা বলে, একটাকে বলা হয় তোমার আলফা রেখা বর্ণালী, আলফা লাইন স্পেকট্রাম, একটাকে বলা হয় বিটা লাইন স্পেকট্রাম, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার ওই যে কোমল এক্স রশ্মি আর কঠিন এক্স রশ্মি, ওই জায়গাটাতে পাবে, ঠিক আছে। এটা চাইলে দেখতে পারো যে কার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কীরকম হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা হবে জেডের অনন্যকটা, ঠিক আছে। তো সেটা সি এর সাথে ম্যাচ করছে 27:32, এটা দেখতে পারো, বইয়েই পেয়ে যাবে এটা, 27:32। ভি তোমার জেড ভেরিজাস রুট নিউ, তাই তো। তাহলে নিউর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে ইয়েটা সি সমান এন ল্যামডা, তাহলে নিউর সাথে এটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে বলতে পারি যে জেড ভেরিসাস 1/√, কি ল্যামডা, এখান থেকে এসেছে যে জেডের মানটা পারমাণবিক, তাহলে ল্যামডাটা হবে এটার স্কোয়ার, ঠিক আছে। যাই হোক, এটা কোমল রশ্মি আর কঠিন এক্স রশ্মি, এই জায়গাটাতে মজলের জায়গাটাতে অনায়াসেই পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের পরমাণু অধ্যায়টা শেষ হলো। MCQ যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, কমেন্ট করে দেবো, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 1 নিয়ে, যেখানে 20টা প্রশ্ন আছে, 2টো পার্টে ভাগ হবে, একটা 1 থেকে 10, একটা 11 থেকে 20। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।